ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এই সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। এবার গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১-এর ধারা ৬ এবং ধারা ৮-এর অধীন জাতীয় সংসদের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকাগুলোর প্রাথমিক তালিকা গত ৩০ জুলাই প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩ এর অধীন পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার বিষয়ে দাবি, আপত্তি, সুপারিশ এবং মতামত আহ্বান করা হয়। এর আগে গত ৩০ জুলাই দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি, আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। সে পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া যায়। পরে ২৪ থেকে ২৭ আগস্ট টানা ৪ দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি, আপত্তি ও আবেদনের উপর শুনানি শেষ করে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ফের অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকাগামী একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার বিকেল ৪টার দিকে ভাঙ্গা গোলচত্বরে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর আগে সকাল ৮টার দিকে প্রথমে খুলনা, ঢাকা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে মনসুরাবাদ ও হামেরদি বাসস্ট্যান্ডে অবরোধ শুরু হয়। পরে দুপুর ১টার দিকে দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবনাদর্শন, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দণ্ড সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে। শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও আদর্শ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্ট, অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যে মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বাণীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, মুসলিম উম্মার ঐক্য সুসংহত হোক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শন লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক। রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে রাজশাহীর পবা উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে ৩ দিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভান্ডারী খানকা শরীফ। এ সময় তৌহিদি জনতা নামে একদল মানুষ সেখানে ব্যাপক ভাঙচুর করে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জুমার নামাজের পর গোয়ালন্দে নুরু পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। নুরু পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয় তৌহিদি জনতা নামে একদল মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনের ৩টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এরপর সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে মাজারে হামলা ও উচ্ছৃঙ্খলতার তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঘৃণা ও উগ্রবাদের সংস্কৃতির কোনো স্থান সম্প্রীতির বাংলাদেশে নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন করে যতই চক্রান্ত হোক ব্যর্থ হবে। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। বগুড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। এদিকে পিআর সহ নানা কায়দাকানুন করে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদের তথ্যচিত্র সহায়তায় শামস তাবরিজ উচ্ছ্বাসী রিপোর্ট। পিআর সহ নানা কায়দাকানুন করে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল।
এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। বিএনপির এই নেতা জানান, দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে পরাজিত শক্তি। এই ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে। এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। এ সময় কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। এখানে কাউন্সিলর রয়েছে, এখানে ছাত্র নেতা রয়েছে, এবং কেউ নাই যে তাদেরকে দুনিয়া থেকে অদৃশ্য করতে শেখ হাসিনার বিধান করেছে। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করে। এদিকে সিলেটে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সভায় ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতির খাত সংস্কার ও উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি উল্লেখ করেন। আধুনিক বিশ্বে এখন প্রায় সব দেশে ভ্যাট পদ্ধতি প্রচলিত হয়েছে এবং এই যে ট্যাক্সেশন পদ্ধতি, এই ট্যাক্সেশন পদ্ধতি ছাড়া বিশ্বের প্রায় কোনো সরকারই টিকে থাকতে পারে না। এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা মরহুম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। অসুস্থতার পর প্রায় দীর্ঘ ১.৫ মাস পর জনসমক্ষে এসে কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বক্তব্যের শুরুতেই সুস্থ হয়ে আবারও জনসমক্ষে এসে কথা বলার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকালে ঢাকা ১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা বাড়াতে তিনি নিজ দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে রাজনীতিবিদদের সামান্য কিছু হলে বিদেশে চিকিৎসার জন্য ছুটে যাওয়া দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে। ইলিয়াস মাতবারের রিপোর্টে বিস্তারিত। বাইপাস সার্জারির ১ মাসেরও বেশি সময় পর সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদরা যদি দেশে চিকিৎসা নিতেন তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ করা সহজ হতো। দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না, এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামাতের প্রধান লক্ষ্য। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না, তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামাত ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি। আমাদের সম্পদের যারা চৌকিদার পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জনগণের সামনে
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে সংহতি সমাবেশ গণ অধিকার পরিষদের বিকেল ৪টার পর জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ এক মঞ্চে হাজির হন ৩০টির বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় তারা ১৪ দল সহ জাতীয় পার্টিও বিচার দাবি করেন। আফজাল হোসেনের রিপোর্ট। দলের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ এক মঞ্চে হাজির হন ৩০টির বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মিছিল নিয়ে যোগ দেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জোবাইর। কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের রক্ষের বিরুদ্ধে হামলা। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা ৫ আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনিক সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাঈদে মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে। আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত। একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা, তার উপর যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াদ ছোটলোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। এছাড়া সমাবেশ থেকে হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুস্থতার জন্য দোয়া করা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত বেড়েই চলেছে সবজির দাম। ৮০ থেকে ১০০ টাকার ঘরে আটকে আছে সব সবজি। লাগামহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মধ্যবিত্তের নাগালের বাইরে বহু আগে চলে গেছে ইলিশ। এবার সেই পথে হাঁটছে অন্য মাছের দামও। এ সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। সাধারণ মানুষ বলেছে, কঠোর বাজার মনিটরিং এর অভাবেই এমন বিশৃঙ্খল অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। মাছ, মুরগি বা সবজি কোথাও নেই স্বস্তি। বেগুন, সিম, বরবটি থেকে শুরু করে টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। কয়েকদিন ধরে বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই, তারপরেও কমছে না সবজির দামের উত্তাপ। পটল হচ্ছে 70 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, গাজর 80 টাকা কেজি, সিসিঙ্গা 70 টাকা কেজি। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন সাধারণ ক্রেতারা। প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা ক্রয় করতে পারছি না। দৈনন্দিন প্রয়োজনে যা যা জিনিস সেগুলোর দামগুলো একটু বেশি, সাধারণ মানুষের জন্য একটু টাফই হয়ে যাচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, ডালের দাম আগের মতো থাকলেও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। পেঁয়াজ 80 টাকা, রসুন 160-70, আদা এরকম 160-70। গত সপ্তাহে দেশি 30 টাকা কেজি পাচ্ছে, সোনালী 310 আর ব্রয়লার হল 180। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। বাটা মাছ 600 টাকা কেজি, পাবদা 500 টাকা কেজি, লোটটা 250 টাকা কেজি, আর তুলাটা 600 টাকা কেজি। বেচাবেচি একটু কম, এখন 750 টাকা কেজি। নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ।
কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার জুমার নামাজের পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে প্রার্থীরা গণসংযোগ করেন। ভোটাররাও পছন্দের প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আড্ডায় মেতে ওঠেন। এদিকে শুক্রবার জিএস প্রার্থীর পদ থেকে সরে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের মাহিন সরকার। এদিন ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে ভোটের সর্বশেষ নিয়ে কথা বলেছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরাও। মিফতাক আলীর রিপোর্ট। নির্বাচনের প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল প্রতীক্ষিত ভোট যত ঘনিয়ে আসছে, উৎসবের মাত্রাও ঠিক পাল্লা দিয়েই বাড়ছে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ হবে ক্যাম্পাস। লিডার আমরা সিলেক্ট করতে চাই যে লিডার আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস দিবে। যদি কাউকে ওই যে হেনস্থা করে বা বুলিংয়ে শিকার করে, এটার জন্য প্রতিবাদ করার কোনো জায়গা নাই। হিজাব বা পাঞ্জাবি বা দাড়ি টুপির জন্য যেন কেউ হেনস্থা হতে না হয় বা পোশাকের জন্য কাউকে জাজ করা হবে না। প্রচার উৎসবের মাঝে জিএস প্রার্থীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের মাহিন সরকার। তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের আবু বাকের মজুমদারের প্রতি। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। ক্যাম্পাসে জুমার নামাজের পর প্রচারণা এবং গণমাধ্যমের সাথে কথা বলেন ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, মানে হচ্ছে যে খুব মেসিভ আকারে, মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব। আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না, এবং এই আমাদের যারা গার্ডিয়ানরা আছে তারাও হলে প্রবেশ করতে পারে না। তো আমরা পর্যাপ্ত নিরাপত্তা এনশিওর করে এক হলে নারী শিক্ষার্থীরা যেন অন্য হলে প্রবেশ করতে পারে, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে, একই সাথে আমাদের গার্জিয়ানরা যেন হলে প্রবেশ করতে পারে এবং তাদের জন্য গার্জিয়ান লাউন্সের ব্যবস্থা করা। আমি যদি বিজয়ী হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বিজয়ী হবেন, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। অন্যদিকে ডাকসুতে শিক্ষার্থীদের উৎসাহ এবং নির্বিঘ্নে ভোটদানের জন্য রবিবার সেমিনারের আয়োজনের কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সকল ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউট মিলে একটা মোট 4টা সচেতনতামূলক সভা করা হবে। সেখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আগ্রহী প্লাস ভোটদান কিভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন, নলেজ দিবেন। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বামপন্থী সংগঠনগুলোর এক অংশের প্যানেল সংসপ্তক পর্ষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মহুয়া মঞ্চে এই সম্মেলনে অংশ নেন প্যানেলের সদস্যরা। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার 8ম দিন আজ, তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে নেই তেমন প্রচারণা। ছাত্রদল শিবির সহ কিছু প্রার্থীদের লিফলেট হাতে দেখা গেলেও ভোট চাইতে দেখা যায়নি শিক্ষার্থীদের কাছে। তবে জুমার নামাজের পর শিক্ষার্থীদের সঙ্গে জনসংযোগ করার কথা জানিয়েছেন তারা। এবারের ডাকসু নির্বাচন ভিপি পদে 10 জন ও জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থী 25টি পদের বিপরীতে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা, আর 11 সেপ্টেম্বর দিনব্যাপী চলবে ভোট গ্রহণ। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল 8টার দিকে AK খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশি বিমান বাহিনীর C-130J পরিবহন বিমানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ। গত 1 সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত 2200 এর অধিক মানুষ নিহত হয়েছেন।
8,000-এর অধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগ আক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ। সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এখনো মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রফতানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে, পাশাপাশি বাজার থেকে আলু কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রফতানির চেষ্টা চলছে। ফলে আগামী 1 মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে, যাতে চাষিরা উপকৃত হবে। দুপুরে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আলুর দাম 80 টাকা থেকে 90 টাকা কেজি ছিল, ফলে এই বছর আলুর চাষ বেশি হয়েছে, এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে। কৃষকের উপযুক্ত মূল্য না পাওয়ার ক্ষেত্রে রফতানি একমাত্র উপায়। আপনার ক্যাবিনেটেও বহুবার আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানি সহায়তা করার জন্য আশা করি আপনার আগামী 1-2 মাসের মধ্যে 1 মাসের ভিতরে হয়তো আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। আর যেটা আমরা বললাম যে আমরা একটু চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং এট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। সরকারি পর্যায়ে শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উপর নির্ভর করতে হচ্ছে। এটা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। এই বছরের কথা বলে যায় আপনাদেরকে, আমাদের প্রায় 350 কোটি টাকার যন্ত্রপাতি আনতে হবে। এই 350 কোটি টাকার মধ্যে ওর মধ্যে এমআরআই মেশিন আছে, লেনার মেশিন অর্থাৎ ক্যান্সারের মেশিন আছে, এমআরআই মেশিন আছে, ক্যাথ ল্যাব আছে, নানা রকমের আছে। তো এইটা আমরা সিদ্ধান্ত নিলাম জুন মাসে যে আমরা সব তথ্যপত্র নিয়ে এইগুলি আমরা কিনবো।